আমরা এখানে আজকে স্বাস্থ্য জ্ঞান নিয়ে কিছু কথা বলবো। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের যে ডায়াবেটিস হয়েছে তা আপনারা কি জানতেন যে কেন ডায়াবেটিস হয়? আমাদের যাদের ফ্যাটি লিভার, উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস, তাহলে এই রোগগুলোর যে মূল কারণ সেটা হলো সেলুলার ওভারলোড। কোষে ওভারলোড কি করে হয় এটা আমাদেরকে জানতে হবে। তাহলে 60 থেকে 70টা রোগের মূল কারণ হলো আমি বাঁচবো কীভাবে? বাঁচবেন হচ্ছে নিজের যত্ন নিতে হবে। তা নিজের যত্ন কিভাবে নিব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই যে আমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য যে আমাদেরকে যে ব্রেন দিয়েছেন এবং আমরা যে আশরাফুল মাখলুকাত, তার কারণটা কি? কারণ হচ্ছে আমরা সৃষ্টির সেরা কিসের কারণে? জ্ঞানের কারণে। আমরা এখানে আজকে স্বাস্থ্য জ্ঞান নিয়ে কিছু কথা বলবো। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো আপনারা যারা ডায়াবেটিস আছে এরকম কেউ আছেন নাকি এখানে? কে কে? ও, তাহলে অনেকেরই আছে। আর ফ্যাটি লিভারও আছে। উচ্চ রক্তচাপ আছে নাকি কারো? তাহলে প্রেশারও আছে। তা আমাদের যাদের ফ্যাটি লিভার, উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস, তাহলে এই রোগগুলোর যে মূল কারণ সেটা হলো সেলুলার ওভারলোড। কোষে ওভারলোড কি করে হয় এটা আমাদেরকে জানতে হবে। ধরেন আপনি খাওয়া দাওয়া করতেছেন, যা খাইতেছেন সেই খাবারগুলো আপনি ব্যবহার বা বার্ন করতেছেন, তাহলে আপনার কোষে ওভারলোড হবে না। আর কিছু লোক আছে যারা খেতে পারে না, গরিব মানুষ অথবা রোগের কারণে খেতে পারে না, ধরেন আইবিএস আছে, তো ওরা কী হয়? শুকায় যায়, কঙ্কাল হয়ে যায়। তাদের কোষে ওভারলোড তো থাকেই না, বরং কোষে যত পুষ্টি থাকা দরকার সেটা সে পায় না, সাফার করে। তাহলে তারা দেখতে কেমন হয়? ক্যাকেকটিক, অর্থাৎ একেবারে কঙ্কালসার। বুঝতে পারছেন? আর যারা খায় কিন্তু বার্ন বা ব্যবহার করে না, তো অতিরিক্ত জমতে জমতে তার ফ্যাট জমতে তখন দেখা যাচ্ছে তার ফ্যাটি লিভার হচ্ছে, তারপরে কোষে ওভারলোড হচ্ছে, তার ফলে রক্তের চিনি কোষে ঢুকতে পারতেছে না, এবং রক্তের চিনি কোষে ঢুকতে না পেরে রক্তের ভিতরে যখন বাড়তে থাকে, এটা হলো ডায়াবেটিস। আমাদের যে ডায়াবেটিস হয়েছে তা আপনারা কি জানতেন যে কেন ডায়াবেটিস হয়? কি জানতেন এমনি? আপনার কি ডায়াবেটিস আছে? তাহলে কি জানতেন ডায়াবেটিস সম্পর্কে, যে কেন হয় এটা জানতেন? আচ্ছা, তো আমরা এই যে জানি না, এখন আমরা জানবো। তাহলে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে জানে এবং যে জানে না উভয়ে সমান হতে পারে না। ওই যে জ্ঞান, ওই জ্ঞান নেই বলে আমরা সঠিক সিদ্ধান্ত নিজেদের জন্য নিতে পারতেছি না। যেই সিদ্ধান্ত আমার জন্য সঠিক সেটা নিতে পারতেছি না। আমরা নিজেদেরকে কি করতেছি যে আরও আমরা বঞ্চিত করতেছি, অর্থাৎ সুস্থতার, আমি যে চাইলে সুস্থ থাকতে পারি, হ্যাঁ, এটা থেকে আমরা নিজেদেরকে কি করতেছি? বঞ্চিত করতেছি। আজকে আপনারা এখানে যে উপস্থিত আছেন, এছাড়াও কিন্তু অনেকে অলরেডি জয়েন করেছেন। তো আলমগীর হোসেন খান, আলভির, তারপর শামনি, তারপর খালেদ, রুমানিয়া থেকে, হ্যাঁ, ফারজানা, নিপা, মগবাজার থেকে, এরকম আরও অনেকে জয়েন করেছেন, এবং বাবলু খান উনি জয়েন করেছেন, আব্দুর রহিম তালুকদার সৌদি আরব থেকে জয়েন করেছেন। এছাড়াও আমাদের ইউটিউব এবং ফেসবুকে, অর্থাৎ দুই জায়গা থেকে আমাদের লাইভ চলতেছে। তা এখন আপনার ইউটিউব থেকে অনেকে দেখছেন, ফেসবুক থেকে অনেকে দেখছেন, যেমন নাজমা বেগম, এই যাদের নাম বললাম এরা সবাই ফেসবুক থেকে দেখছে। তা আপনারা কি আমাদের ভিডিও কখনো দেখেছেন? আমাদের লাইভ, একটা পুরোপুরি লাইভ শুনেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত? একটা লাইভ কেউ শুনেছেন যে এরকম, যে পুরো লাইভ কেউ শুনেছেন? কে? আপনি এরকম কয়টা লাইভ শুনেছেন? প্রায় শোনেন, মাশাল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। সোজা কথা হচ্ছে আমাদের এই লাইভটি আপনারা বাসায় বসেও দেখতে পারেন। আজকে এখানে যারা এসেছেন তারা সরাসরি দেখছেন, কিন্তু বাসায় বসে আপনারা মোবাইলে দেখতে পারেন। আর আজকে এখানে যারা সরাসরি এসেছেন তারা এরকম, যারা লাইভ দেখছেন তারাও এখানে সরাসরি আসতে পারেন।
তা আপনারা কি ফোন দিয়ে এসেছিলেন না ডাইরেক্ট চলে আসছেন? হ্যাঁ, ডাইরেক্ট চলে আসলে হবে। এই যে আফতাবনগর নূর টাওয়ার, সরাসরি যদি সকাল 8টার ভিতরে খালি পেটে চলে আসেন, তাহলে আপনি এখানে ডাক্তার দেখানো, পুষ্টিবিদের পরামর্শ নেওয়া, টোটাল একটা সব কিছু, এবং রিপোর্ট যা লাগে করে রিপোর্ট পেয়ে যাওয়া, রেজাল্ট পেয়ে যাওয়া, আমার সেশন শোনা, সব কিছুই আপনি পাচ্ছেন বিনামূল্যে। তো এই জিনিসটা আমরা মনে করি যে আমাদের জন্য, বাংলাদেশের জন্য একটা বড় সুসংবাদ, যে আমরা এতদিন জানতাম না কিভাবে ভালো থাকা যায়, কিভাবে সুস্থ থাকা যায়। অর্থাৎ যেমন বোঝাতে যাচ্ছে যে ডায়াবেটিস রোগী কিভাবে ডায়াবেটিস হলো জানে না, কিভাবে ভালো হবে তাও জানে না, ওষুধ খেয়ে যাচ্ছে, ওষুধ খেতে খেতে একসময় ইনসুলিন নিচ্ছে, ইনসুলিন নিতে নিতে একসময় দেখা গেল যে অপারেশনে চলে যাচ্ছে। তো অপারেশন করার পরও দেখা যাচ্ছে আবার বারবার রিপিটেশন হচ্ছে, বারবারই অপারেশন লাগছে। যেমন ব্লক হয়েছে, রিং পরাইছে, আবার অপারেশন করছে, দেখা গেল আবারও প্রবলেম দেখা দিছে। এরকম আপনারা শুনছেন কিনা? অথবা দেখা গেল যে ডায়াবেটিসের চিকিৎসা করতেছে, তো চোখের যে রেটিনা আস্তে আস্তে ড্যামেজ হলো, এটাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো ডায়াবেটিস রেটিনোপ্যাথি হলে কি হয়, এই যে রক্তের যে চিনি বাড়ে, এই চিনিগুলো রেটিনাকে ক্ষতিগ্রস্ত করে। মানে আপনাদের বোঝার জন্য সহজ করে বলছি আর কি। রক্তের যে চিনি বেশি, এই চিনিটা কিডনিতে যায় না, কিডনিতে যায়, কিডনির যে নেফ্রনের ক্ষতিগ্রস্ত করে। তো নেফ্রোপ্যাথি বলে, নেফ্রোপ্যাথি ডেভেলপ করে, নার্ভকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে নার্ভকে ক্ষতিগ্রস্ত করে, নিউরোপ্যাথি ডেভেলপ করে। এমনকি রক্ত যেখানেই যায়, প্রতিটা সেল যেখানে যেখানে রক্ত যায়, তাহলে সেখানে সেখানে আমাদের মাইক্রোভাস্কুলার ক্ষতিগুলো হয়। তাহলে চিনি বেশি থাকা কি ভালো? ভালো না। তা আমরা যদি জানি কেন চিনি বেশি হয়, তাহলে দেখেন, কোষে যদি ওভারলোড থাকে, কোষে যদি জায়গা না থাকে, তাহলে আমার চিনি ঢুকবে কি করে কোষের ভিতরে বলেন? ধরেন রুমে তো কোনো জায়গা নেই, এখন যেমন রুম ফাঁকা, সবাই আসতেছে ঢুকতেছে, কোনো সমস্যা নেই। এখন রুমে যদি একেবারে এমন লোক ভর্তি যে আর ঢোকা যাচ্ছে না, যেমন আমরা ওই যে দেখেন না ঈদের সময় বাসে ট্রেনে লোক ধারণ ক্ষমতা নাই, এবার ছাদে উঠছে, এখানে উঠছে, ওরকম মানে ওভারলোড আর কি। এরপরে অনেকে ঝুলছে, কেউ তো পুড়ে মুড়েও গেছে। তারপরে লঞ্চে জায়গা নেই, বাইরে দাঁড়াইছে, তারপর আর এক লঞ্চ এসে ডইলে মেরে ফেলছে, এরকম হয়েছে না? তো এখন আমাদের কোষের একটা ধারণ ক্ষমতা আছে কিনা? আছে। এখন আপনি যদি খাওয়া দাওয়া করেন, সেটাকে ব্যবহার করেন, তা তো ভালো কথা। কিন্তু দেখা গেল আপনি খাইলেন, সেটাকে ব্যবহার করলেন না, বার্ন করলেন না, বুঝতে পারছেন? তো তখন কি হবে? তখন ওই খাবারটা জমা হবে, কী হিসেবে জমা হবে? চর্বি হিসেবে জমা হবে। কী হিসেবে জমা হবে? চর্বি হিসেবে জমা। এখন এই চর্বি জমতে জমতে এমন একটা অবস্থা দাঁড়াবে যে রক্তের যে চিনিটা কোষে ঢুকতে পারবে এরকম অবস্থা আর নেই। তখন রক্তের চিনি বেড়ে এটা হলো ডায়াবেটিস, নাকি? এবার বুঝছেন? আচ্ছা, তাহলে ডায়াবেটিস হলো কি করে? মানে কোষে চর্বি জমলো কি করে? আমরা যে খাওয়া দাওয়া করছি সেটাকে ব্যবহার করি নাই, মানে ব্যায়াম বা কায়িক শ্রম করি নাই, বা খাওয়াটা হয়তো বেশি খাইছি, খাওয়াটার পরিমাণও বেশি ছিল, তো খাইছি কিন্তু সেটাকে ব্যবহার করিনি। আস্তে আস্তে আমার ভুঁড়ি বড় হলো, বা ওজন বাড়লো, বা ফ্যাটি লিভার হলো, বা কোষের ভিতরে চর্বি জমলো, রক্তনালীতে আস্তে আস্তে অ্যাথেরোস্ক্লেরোসিস হলো, ইত্যাদি ইত্যাদি নানান সমস্যা ধীরে ধীরে আসতে থাকে। সব সমস্যা একবারে আসে এরকম না। ধরেন কখনো কারো প্রেশার আগে হয়, ডায়াবেটিস পরে হয়, বা কারো আগে ডায়াবেটিস হয়, পরে প্রেশার হয়, বা প্রেশার আগে হয়, মানে এরকম, মানে এক একটা মানুষ এক এক ধরনের। সবারই যে এক ক্লাসিক্যাল যে না আগে ডায়াবেটিস তারপর প্রেশার, এরকম না। অনেকের আছে প্রেশার আছে ডায়াবেটিস নেই, কারো আছে ডায়াবেটিস আছে প্রেশার নেই। কিন্তু মূল যে কারণগুলো একই কারণ, মানে এই রোগগুলো কেন হয় কারণগুলো একই। যে বলেন বেশি খাই, বারবার খাই, অথবা যা খাই তার সাথে কাম করি আরও কম। মানে আর্নিং আছে, বার্নিং নাই। মানে আর্নিং মানে কি? খাওয়া। আর বার্নিং মানে কি? ব্যায়াম। তাহলে আর্নিং আছে, বার্নিং নাই। তাহলে খাওয়া আছে, কি নাই? ব্যায়াম নাই, ঘুম নাই, টেনশন আছে, রাত জাগা আছে, বুঝতে পারছেন? আর আছে খাওয়া দাওয়া, আর আছে টেনশন করা, কিন্তু কায়িক শ্রম বা ব্যায়াম নাই। তখন কি হয়? ওই যে আস্তে আস্তে চর্বি জমতে 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 জমতে, তাহলে কি হয়?
কোষে ওভারলোড হইতে থাকে। এটা কিন্তু একটা লং টার্ম, ধীরে 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 এটা বাড়তেছে, ধীরে 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 এটা বাড়তেছে, এটা আমরা বুঝতে পারতেছি না। একটা পর্যায়ে গিয়ে যখন আমার ডায়াবেটিস ধরা পড়ে তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তা আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বুঝতে পারি না যে আমার ডায়াবেটিস হয়ে গেছে। অনেকে অ্যাক্সিডেন্টাল ফাইন্ডিংস, মানে হয়তো মজা করে টেস্ট করতে গেছে, দেখে ধরা খেয়ে গেছে, কট খেয়ে গেছে। হঠাৎ কিরে আমার এত হইতে পারে নাকি, 16, 17, 18, এটা তো আমার হইতেই পারে না, হ্যাঁ এত তো হইতে পারে না। সে আবার ল্যাবে যায়, টেস্ট করায়, ওমা যেখানেই দেখে সে একই ঘটনা, মানে তাহলে তো বুঝছে ঘটনা ঘটেই গেছে। তার মানে চিনি বাড়লে বোঝার কোনো উপায় নাই। যদিও বলে ডায়াবেটিস হলে পিপাসা লাগবে, এই লাগবে সে, এটা হলো মহা ডায়াবেটিস হলে হয় তখন, বুঝতে পারছেন? বারবার প্রস্রাব হয়, ঘন ঘন প্রস্রাব হয়, পিপাসা লাগে, দুর্বল লাগে, গা কাঁপে। তা এখন দুর্বল লাগে না কার? এখন তো বাংলাদেশে দুর্বল লোক না, এরকম লোকই তো খুঁজে পাওয়া যাবে না, প্রায় সবাই দুর্বল। তারপর এই জন্যে ডায়াবেটিস হলে আপনাদের যাদের হয়েছে, আপনারা কি ডায়াবেটিস হয়েছে বুঝতে পেরেছেন, নাকি হঠাৎ করে হয়তো কোনো কারণে টেস্ট করে ধরছে ডায়াবেটিস? কোনটা হয়েছে আপনাদের ক্ষেত্রে যাদের ধরা পড়ছে? নাকি বুঝে ফেলছেন আমার ডায়াবেটিস হয়েছে তারপর টেস্ট করেছেন? হ্যাঁ, মানে আগে টেস্ট করে বুঝেও মানে মেনে নিতে পারেন নাই, না আমার কেন হবে, আমার কথা বুঝেন নাই, মানে টেস্ট করেও মানে না না এটা আমার, আমি আই এম নট দ্যাট পারসন, মানে আমি এই লোক, আমি কি ডায়াবেটিস নাকি আমার, হইতে পারে না। মানে সে টেস্টও বিশ্বাস করতেছে না। তার মানে ডায়াবেটিস এমন রোগ যে আপনার এটাকে বলে নীরব ঘাতক, যে আপনি টেরই পাবেন না। এখন যাদের ডায়াবেটিস আছে তারা টের পায় না তার ডায়াবেটিস আছে, আর যাদের ডায়াবেটিস নাই তারা কিভাবে টের পাবে যে তার ডায়াবেটিস হচ্ছে? এটা কি সম্ভব নাকি? তাহলে ডায়াবেটিস একটা নীরব ঘাতক, কিন্তু আমাদের কাছে এমন বুদ্ধি আছে যে আমরা ডায়াবেটিস হওয়ারও 15 বছর আগে আমরা বলতে পারবো আপনার ডায়াবেটিস হচ্ছে। এটা সবাইকে জানাতে হবে, জানলে ভালো। যেখানে মানুষ ডায়াবেটিস হওয়ার ফলে চোখ নষ্ট হচ্ছে, লিভার নষ্ট হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে, কত বড় বিপদে তারা পড়তেছে। আঙ্গুল কাটতে হচ্ছে, পা কাটতে হচ্ছে। একদিন ওই যে একজন দেখলেন না, 4টা আঙ্গুলি কেটে ফেলছে। আমি একটা পোস্ট দিয়েছিলাম। আমি বাঁচবো কীভাবে? বাঁচবেন হচ্ছে নিজের যত্ন নিতে হবে, নিজের যত্ন নিতে হবে। তা নিজের যত্ন কিভাবে নিব? সুস্থ খাবো, ব্যায়াম করব, বারবার খাবো না, রোজা রাখবো, বেশি খাবো না, পরিমিত খাবো, আর ভালো ঘুমাবো, মানসিক প্রশান্তির চর্চা করব, রোদ্রে যাব, ঘাসে হাঁটবো, তো হয়ে গেল। তো এই কটা জিনিস করতে পারেন না বলে আজকে আপনারা কত রকম কষ্টে আছেন। কারো লিভার পচে যাচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ মাজা নষ্ট হচ্ছে, গিরা নষ্ট হচ্ছে, ব্রেন নষ্ট হচ্ছে, ভুলে যাচ্ছেন, অ্যালজেমাস, ডিমেনশিয়া, মন খারাপ, ঘুম হচ্ছে না, কত কি নানান প্রবলেম। তা আপনারা যে কত রকম সমস্যায় ভুগতেছেন তার প্রধান কারণ হলো যে নিজের যত্ন না নেওয়া, বা বেশি টেনশন করা, রাত জাগা, বুঝতে পারছেন, ইত্যাদি। আর হলো নষ্ট খাবার খাওয়া। তাহলে আমরা নিজেদেরকে ধ্বংস করছি না বুঝে। কারণ কি, আমরা জানি না কিভাবে ডায়াবেটিস হয়। তাহলে এখন শিখলেন ডায়াবেটিস কিভাবে হয়। কোষে ওভারলোড হয়। কোষে ওভারলোড কিভাবে হয়? বেশি খাই, বারবার খাই, রাত জাগি, টেনশন করি, ব্যায়াম করি না, কায়িক শ্রম করি না, নিয়ম মেনে চলাফেরা করি না, ডিসিপ্লিন মানি না, মন খুশি খেয়াল মতো চলি, আর নিজের প্রতি কোনো যত্ন আছে কোনো? আপনি নিজেকে কখন টেক কেয়ার করেন? আপনি তো নানান কিছু, আপনার সন্তান আছে, স্ত্রী পরিজন আছে, চাকরি ব্যবসা আছে, ইনকাম আছে। আপনার নিজের প্রতি আপনার কতক্ষণ সময়? আপনি নিজেকে কয় মিনিট সময় দেন ভাই? আপনার নিজের জন্য কয় মিনিট সময়? আপনি একটা মানুষ না, তা আপনার যত্ন লাগবে না? তা আপনি কয় মিনিট সময় দেন? বলে তা তো জানি না। তা আপনারা নিজের জন্য সময় নেই বলে নিজেকে আপনারা ধ্বংস করতেছেন। এটাই হলো সব রোগের মূল কারণ। তাহলে আমরা জানবো, শিখবো, মানবো, তারপরে সেটা মানুষকে শেখাবো। আমরা
নিজের যত্ন নিতে হবে। এখন যত্ন নেওয়া মানে আমার কোন খাবার আমার জন্য ভালো। আপনি এখন নিজেকে যত্ন নিতে গিয়ে যদি এমন খাবার খান যে খাবার খেয়ে আপনি রোগী হবেন, তাহলে তো এটা যত্ন হলো না, এটা তো হলো নিজেকে নির্যাতন করা বা নিজের প্রতি জুলুম করা। তাহলে আমরা নিজের প্রতি জুলুম কিভাবে করছি? যেই খাবার খেয়ে আমি রোগী হব সেই খাবার খাচ্ছি। বুঝতে পারতেছেন কিনা? তো রাত জাগা কি ভালো? তা আমরা রাত জাগছি, তার মানে আমরা নিজের প্রতি কি করছি? জুলুম করছি। ব্যায়াম করা কি ভালো? তা আমরা করি না, তাহলে আমরা নিজের প্রতি কি করছি? জুলুম করছি। তাহলে এখন টেনশন করা কি ভালো? তা আমরা করেই যাচ্ছি, তাহলে আমরাও নিজের প্রতি কি করছি? জুলুম করছি। তাহলে অনিয়ম চলা কি ভালো? তাহলে আমরা অনিয়ম চলে নিজের প্রতি কি করছি? তার মানে আমরা জানি যেগুলো ভালো সেগুলোই আমরা করি না, নাকি জানি না? ভাই রাত জাগা ভালো ভাই? তা আপনি জাগেন তো? হ্যাঁ, তাহলে আপনি আপনার প্রতি জুলুম করতেছেন, কিন্তু আপনি কেন আশা করেন আপনি ভালো থাকবেন, রোগী হবেন না? এটা আপনি মানে এই ধারণা আসলো কেন, মানে আপনি রোগী হবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনার্জেটিক থাকবেন, ইয়াং থাকবেন? আচ্ছা, ডায়াবেটিস যাদের হয় তাদের কিন্তু বয়স মানে দ্রুত বাড়ে, এটা জানেন কিনা? তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় তারা, মানে এটাকে বলে এজিং। হ্যাঁ, তো যাদের চিনি তাড়াতাড়ি মানুষকে এজিং করে, দ্রুত তাকে বুড়া করে ফেলে। বুড়ো মানে হচ্ছে তার বয়স তো একটা ফিক্সড, ঠিক আছে, কিন্তু মানে ধরেন তার বয়স এখন 40, কিন্তু সে এখন তার শরীর সব কিছু হলো 60 বছরের মতো, ক্যাপাসিটি, শক্তি, এনার্জি, বুদ্ধি সব কিছু 60 বছরের মতো। বুঝতে পারছেন? এরকম আর কি। তাহলে বয়স বাড়ে, সে যে বয়স তার চেয়ে তাকে বয়স্ক দেখা যায়, তার পারফরমেন্স বয়স্কদের মতো, বুড়াদের মতো পারফরমেন্স। ব্যাপারটা বুঝতে পারছেন? যেমন পুরুষ তার পুরুষত্ব হারায়, মেয়ে তার নারীত্ব হারায়, এভাবে সে বুড়ো হয়ে যায়, তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। তা আমাদের কাছে এরকম প্রচুর কমপ্লেন আসে, আমরা পাই। ফ্যামিলি লাইফে খুব স্ট্রাগল চলতেছে, স্বামী স্ত্রী দুজনেই রুগী, ভাই বোনের মতো সংসার করতেছে, তো এদের খুব মানে কনজুগাল লাইফ হ্যাপি না, কারণ স্ত্রীও সে অসুস্থ, স্বামীও সে অসুস্থ, দুইজনেই রুগী। কারণ দুজনে একই রকম খাওয়া দাওয়া করে, একই রকম চলাফেরা করে, একইভাবে রাত জাগে, একইভাবে নিজের যত্ন নেয় না, অনিয়ম চলাফেরা করে এবং ব্যায়ামও করে না, কায়িক শ্রমও করে না। মহিলা ওনার হয়তো 2-3টা হেল্পিং হ্যান্ড আছে, লিফটওয়ালা বাসায় থাকে, ডিশ ওয়াশার আছে, ওয়াশিং মেশিন আছে, রিমোট কন্ট্রোল, ভয়েস কন্ট্রোল দিয়ে সংসার চালায়, নিজের মাজা গিরাগারা সব ইনট্যাক্ট রাখে যেন ডাক্তাররা এটা যত্ন নিতে পারে। আর পুরুষরা তারা তো ধরেন আসে, ঠ্যাংয়ের পর ঠ্যাং তুলে আসে রাত 11টায়, খাইয়া শুইতে শুইতে রাত 12টা-1টা বাজে, তারপরে সে খাই অমনি শোয়, সকালে উঠে বুক জ্বালা, তারপরে গ্যাসের ওষুধ খায়, ব্যথার ওষুধ খায়, কয়দিন পরে ব্যায়াম তো কেউ করেই না। বুঝতে পারছেন? আর অফিসে যায় সেখানে ওই যে মোবাইল মানে কি বলে ল্যাপটপ ট্যাপটপ আছে, কাজগুলো বসে বসে, চেয়ারে বসে, গাড়িতে বসে, লিফটে নামে, গাড়িতে উঠে ওখানে যে চেয়ারে বসে, কোনো কায়িক শ্রম নাই, খেলাধুলা নাই, ব্যায়াম নাই। বুঝতে পারছেন? টেনশন আছে, আর খাওয়া আছে, আর রাত জাগা আছে, অলস্যতা, বিলাসিতা, এইটাই তো নাকি আমাদের, নাকি আরও ভিন্ন কিছু আছে? তো তাহলে এইভাবে আমি কিভাবে আশা করতে পারি যে আমি সুস্থ থাকব? কেউ তিলে তিলে এক একটা করে কোষকে মারে ফেলে। বুঝতে পারছেন কিভাবে? এই যে ওভারলোড হইতে হইতে একটা কোষ আস্তে আস্তে এনার্জি প্রোডাকশন করতে পারে না, মারা যায়। তখন অনেক কোষ মারা যায়, যেমন কিডনি যখন আপনার বেশি সমস্যা দেখা যায়, দেখা গেল কিডনির 80-85 ভাগ কাজ করে না, তখন গিয়ে বোঝা যায়। তার মানে কিডনির অনেক কোষ মারা গেলে পরে কিডনির সমস্যা ধরা পড়ে। ধরেন হার্ট অ্যাটাক হয়েছে, 100% ব্লক, কিন্তু তার যখন 70% ব্লক ছিল, 80% ব্লক ছিল, 90% ব্লক, অনেক সময় সে জানেই না, এমনকি 100%ও বলতে পারে না। যখন অ্যাটাক হয়েছে তখন ডাক্তার এনজিওগ্রাম করে বলে এখানে 100, এখানে 95, এখানে 90, এখানে 85, এতগুলো ব্লক। হ্যাঁ, সুন্দর করে তাকে বলে, হ্যাঁ, আর মনে মনে চিন্তা করে, ওফ, একটা পাইছি। হ্যাঁ, কারণ কি ওই যে একজন ওই যে রিং পরে আমার কাছে আসলো, ওই যে গত পরশু দিন না তার আগের দিন, ওই প্রায় 5 লাখ টাকা চলে গেছে। বুঝলেন কথা? প্রতি রিং 90,000, আরও আনুষঙ্গিক থাকা, ওই যে ওখানে হাসপাতালে ভর্তি, আরও সব কিছু মিলা প্রায় 5 লাখ টাকা চলে গেছে। আর রিংগুলো স্থায়ী হয়ে গেছে, এই রিং নিয়ে সে কবরে যাবে। তো এই জন্য আপনাদের যাদের রিং এখনও লাগান নাই, তারা চেষ্টা করেন বাঁচতে। বিপদে পড়ে সবাই আল্লাহরে ডাকে। তো পবিত্র কোরআনে আছে, ধরেন জাহাজে যাচ্ছে, জাহাজ ডুবে যাবে,
তখন এক আল্লাহকে ছাড়া কাউকে কেউ ডাকে না। সে যে যে ধর্মেরই হোক ডাকে আল্লাহরে। যখন জাহাজ ডুবে যাবে, মরে যাবে, তখন কিন্তু আর কাউরে ডাকে না। এবার দেখবেন এটাই সত্য, যত বড় নাস্তিক হোক সে আল্লাহরই ডাকে। ওইখানে নাস্তিকতাটা ওই মুহূর্তের জন্য তার থাকে না, হ্যাঁ, সে আল্লাহরে ডাকে, কারণ ওই জানের উপরে বুঝছে এখন মারা যাবে। কোরআনেই আছে এবং বাস্তবতা এরকম আমি অনেক ঘটনাও শুনেছি। যারা নাস্তিক সে নিজেই বলেছে যে আল্লাহকে বিশ্বাস করতো না, সারা দিন রাত আল্লাহ নাই বলে প্রমাণ করার চেষ্টা করছে, কবিতা লিখছে, প্রবন্ধ লিখছে, লেকচার দিছে, বক্তৃতা করছে, বুঝতে পারছেন, ইত্যাদি। মানে সবসময় সে মানে আল্লাহ নাই তো তোর এত বেটা, তোর আর কাজ কাম নেই, আল্লাহ নাই তোর এত চিল্লাইতে হবে কে? আল্লাহ নাই ভালো, তা তুই তোর মতো থাক, তুই তো চিল্লাসকে ফাল পড়সকে, মানে এটা প্রতিষ্ঠা তোর করে লাভ কি? আমার কথা বুঝতে পারছেন? তোর প্রবলেম কি? বুঝেন না? ইবলিসে করে আর কি, আরে সারাক্ষণ ইবলিসে তাকে যত্ন নেয় যে তুমি ইয়ে করো। তা এখন যেই বিপদ কেটে গেল তারপর কি হলো? আল্লাহ কে রে? বুঝেন নাই কথা? ওই সময় আল্লাহরে, হ্যাঁ, পরে বলে না ড্রাইভার সাহেব খুব ভালো ছিল, বা পাইলট সাহেব খুব ভালো ছিল, বা আমার জাহাজের ক্যাপ্টেনের কারণে, হ্যাঁ, সে খুব আমাদেরকে এই ঝড়ের মধ্যে বাসায় নিয়ে আসছে, হ্যাঁ, বুঝেন নাই? ক্রেডিট গোজ টু ক্যাপ্টেন, পাইলট, ড্রাইভার, বুঝতে পারছেন? আর ওই সময় খালি ডাকছে আল্লাহরে, ওই সময় পাইলটে ডাকে নাই, ওই সময় ক্যাপ্টেনে ডাকে নাই, বুঝেন নাই কথা? তো এই জন্যে এই হলো ঘটনা। আমরা ডাক্তাররা আমার কাছে আসেন ভালো হয়ে যাবেন, এটাও একটা কথা, শিরকি কথা। এটা হবে না। আপনি ভালো হবেন, আল্লাহ ভালো করবে, আপনি চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে ভালো বানাবে। আমার কথা বুঝেন নাই? কোনো ডাক্তার আপনার ভালো বানাইতে জীবনেও পারবে না। আমি কখনো বলি না যে আমার কাছে আসেন আপনি, বা আমি বলি যে আপনি নিয়ম মানেন, আপনি নিয়ম মানে আপনি আল্লাহ আপনাকে, আল্লাহর কাছে দোয়া করেন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহ রোজা রেখে বলেন আল্লাহ সুস্থ হইতেছে, আল্লাহ সুস্থ করে দাও, আল্লাহ আমার রোগ মুক্ত করে দাও, তাইলে না আল্লাহ আপনাকে রোগ মুক্ত করে দেবে। এখানে আল্লাহর কাছে সুস্থতা চাই নিতে হবে, সুস্থতা দেওয়ার মালিক তিনি। তবে অনিয়ম যে করছেন, যে অনিয়মগুলো করতে আল্লাহ নিষেধ করছেন, এর জন্য তওবা করতে হবে। যে আমি তো খাই নাই, খবিশ খাইছি, বুঝি নাই, আল্লাহ ক্ষমা করে দাও। আমি বেশি খাইছি, এক ভাগ খাই নাই, আল্লাহ ক্ষমা করে দাও। আমি নিজের যত্ন নেই নাই, সীমা লঙ্ঘন করছি, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। আমি নিজেকে নিজে ধ্বংস করছি, যেটা নিষেধ ছিল কোরআনে, যে তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করো না। ডায়াবেটিস কেন হয় শিখছেন তো? কোষে ওভারলোড হলে। ওভারলোড কীভাবে হয় বুঝছেন? তাহলে 60 থেকে 70টা রোগের মূল কারণ হলো খাওয়া দাওয়ার প্রবলেম, বেশি খাওয়া, বারবার খাওয়া, খবিশ খাবার খাওয়া, নষ্ট খাবার খাওয়া, আর রোজা রাখা হলো চিকিৎসা, আর পরিমিত খাওয়া এবং রিয়েল ফুড খাওয়া হলো চিকিৎসা। তারপরে ব্যায়াম না করা হলো রোগের কারণ, ব্যায়াম করা হলো চিকিৎসা। রাত জাগা রোগের কারণ, আর্লি ঘুমানো, ভালো করে ঘুমানো চিকিৎসা। অনিয়ম করা রোগের কারণ, নিয়ম মানা হলো এটার চিকিৎসা। টেনশন করা হলো রোগের কারণ, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করা হলো এটার চিকিৎসা। মানসিক প্রশান্তি চর্চা করতে হবে, আর মানসিক অশান্তি হলে রোগ হবে। এই তো কথা, বুঝতে পারছেন? রোদে না যাওয়াটা ভালো না, রোদে গেলে ভালো। এই আজকেও আমি রোদে গেছি। তাহলে আমরা কি করব? আপনাদেরকে এইরকম একটা প্ল্যানার দিব, প্ল্যানার। এই প্ল্যানার ডাক্তার, পুষ্টিবিদ বুঝাই দিবে। যারা প্ল্যানার পাননি তারা কিনেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি কি খাবেন, একটা খাবার আপনাকে বলা হবে যে এই খাবারগুলো আপনি খাবেন, পুষ্টিবিদ বুঝাবে। ডাক্তার কি কি নিয়ম মানতে হবে বুঝাবে, আর কি কি ব্যায়ামের এগুলো বুঝাবে। আপনি এগুলো পূরণ করতে হবে, প্রতিদিন এটা পড়তে হবে। আপনি সুস্থ কি অসুস্থ বিষয় না, বিষয়টা হলো আপনাকে নিয়ম মানতে হবে। আমি নিয়ম মানলে এই রোগগুলো থেকে বাঁচব। আমরা কোন রোগ নিয়ে, আমরা কি সর্দি কাশি নিয়ে আলোচনা করতেছি? না, কোন রোগ নিয়ে আলোচনা করতেছি? দীর্ঘমেয়াদী রোগ যেগুলো ওষুধ চলে। কাশি কয়দিন পর ভালো হবে, ওষুধ খাইলে হবে না। আমার ওই যে কয়দিন আগে হয়েছিল ভালো হয়েছে, এখন আর ওটা হয়েছে, এটাও ভালো হয়ে যাবে, ওষুধ লাগবে না। আমি ওষুধ খাই না, লাগলে খাবো কিন্তু দরকার হচ্ছে না, এই জন্য খাচ্ছি না। ভালো হয়ে যাবে, এমনিই ভালো হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে এখানে একটু আঙুল কেটে গেছিলো, ভালো হয়ে গেছে, কোনো ওষুধ লাগেনি। তা আমরা কোন রোগগুলো নিয়ে কথা বলতেছি? আরে ডায়াবেটিস সারা জীবন নাকি ওষুধ খেতে হবে, প্রেশার সারা জীবন নাকি ওষুধ খেতে হবে, মানে যেগুলো আপনি এই যে উনি 20 বছর ধরে ডাক্তার দেখায় এখনও ভালো হয় না, এই ধরনের রোগ। বুঝেন না কথা? ফ্লু হবে, ফ্লু সিজনে সর্দি জ্বর হবে, এগুলো হবে। ম্যালেরিয়া হইতে পারে, ম্যালেরিয়ার যদি মশা কামড়ায়, নিউমোনিয়া হইতে পারে, সেগুলো হইতে পারে, কিন্তু সেগুলো কোনো সমস্যা না, সেগুলো ভালোও হবে, সেটার চিকিৎসাও আছে। কিন্তু আমরা যেগুলোর চিকিৎসা নাই, অর্থাৎ ওষুধ দিয়ে ভালো হবে না, সেই রোগগুলো নিয়ে কথা বলতেছি। তাহলে দেখেন ডায়াবেটিস হয়েছে কেন? কোষে ওভারলোড। ওভারলোড হয়েছে কেন সেটা ঠিক না করিয়া আমি যদি রুগীরে 6 বেলা খাওয়াই,
আর ওষুধ ইনসুলিন দিয়ে চিনি কমাই, কই যে চিনি কোষে ঢুকায় জোর করে, আর বলি যে রক্তের চিনি শুধু মাপবেন, তো কোষের অবস্থা খারাপ হয়ে যাবে না দিন দিন? বুঝেন কি না দেখেন, নাহলে আবার বলবো। ধরেন কোষে কি আছে, জায়গা নাই, তা আমি 6 বেলা চিনি খাইতে বলছি রুগীকে, আর বলছি ওষুধ দিতে, ওষুধ দিয়ে যে চিনি কমাও, তো ওষুধ কি করবে, ইনসুলিন কি করবে, রক্তের চিনি কোষে ঢুকাবে, এই তো। তাহলে আপনি মেপে দেখবেন চিনি কমছে, আপনি তো মহা খুশি আপনার চিনি কমছে। কিন্তু চিনি গেছে কই, হাওয়া হয়ে গেছে নাকি উড়ে গেছে? চিনি কই গেছে? কোষে ভিতরে। তাহলে কোষে আগে থেকে কি ছিল? ওভারলোড ছিল, কোষে জায়গা নেই। তা এখন কি অবস্থার কি উন্নতি হবে না অবনতি হবে? রোগের যে মূল কারণ কমে যাবে না বেড়ে যাবে? তাহলে চিকিৎসা করে কি হচ্ছে, রোগের মূল কারণকে আরও বাড়ানো হচ্ছে। তার পরিণতি কী হবে, রুগীটা আরও বড় রুগী হবে, ওষুধ বাড়বে, ওষুধ থেকে ইনসুলিনে আসবে, আরও রোগী বড় রুগী হবে, অনেক রোগের রুগী হবে, তারপরে 10-15 বছর পরে 12-14টা ওষুধ খাওয়া লাগবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।